ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is এজিটি লাইভ 24/7। মডেল স্টেট ওই গুজরাটের মতো মডেল নয়। গুজরাটের মডেল হলো অত্যাচারের মডেল, নিপীড়নের মডেল এবং বড় লোকদের পাইয়ে দেওয়ার মডেল। মুষ্টিমেয় কিছু লোকের আর্থিক ক্ষমতা খুব ঊর্ধ্বে তুলে দাও আর সাধারণ মানুষের আর্থিক ক্ষমতা কমিয়ে দাও। সাধারণত এটা অ্যাভারেজ হয়, একেবারে উপরের যায় নিচের যায় দুটো মিলে অ্যাভারেজে বলা হয় যে কে এ রাজ্যে মানুষের মাথা পিছু আয় বেড়েছে। প্র্যাকটিক্যাল ঘটনা কিন্তু সাধারণ মানুষের আয়টা কিন্তু কমেছে। আয় বেড়েছে আদানি আম্বানির মতো কিছু বড়লোক একচিটিয়া পুঁজি ধনিক বণিকদের আয় বেড়েছে, সাধারণ মানুষের কোনো আয় বাড়েনি। এই পরিস্থিতির মধ্যে কেরালা একটা বিকল্প কর্মসূচি নিয়ে সরকার চালাচ্ছে, আপনারা শুনছিলেন। বিকল্পটা কি? 100টা মানুষের মধ্যে 90টা মানুষ যারা শ্রমজীবী, হতে পারে কৃষিজীবী, হতে পারে ক্ষেত মজুর, হতে পারে শিক্ষক কর্মচারী, হতে পারে ব্যবসায়ী, হতে পারে কোনো না কোনো কাজের বিনিময়ে জীবিকাটা নির্বাহ করে। এই মানুষগুলোর কল্যাণের জন্য বহুমুখী কর্মসূচি নিয়েছে, যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে এত কর্মসূচি নিতে পারেনি। গভীর ষড়যন্ত্র চলছে সরকারটাকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার জন্য। 2026-এ বিধানসভা নির্বাচন টার্গেট বামপন্থী গণতান্ত্রিক যে সরকারটাকে সরকার থেকে উচ্ছেদ করতে হবে। তাহলে কি করতে হবে? একদিকে রাজনৈতিক গভীর ষড়যন্ত্র, আরেকদিক দিয়ে আর্থিক অবরোধ। তারা এমন কোন সেক্টর বাদ নেই যাদের জন্য ভাতা দেননি। ভাতার পরিমাণও কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। এখন কি করো? টাকাটা আটকিয়ে দাও। যেই টাকাটা সেন্টার থেকে পাওয়ার কথা, স্টেট থেকে যে আয়টা পাওয়ার কথা, এর ভিত্তিতে কিন্তু বাজেটটা তৈরি হয়। সেন্ট্রালের শেয়ার আসে না, রাজ্যের আয়ের উপর হস্তক্ষেপ। এই পরিস্থিতিতে তাহলে তারা ভাতার টাকাটা দিতে পারবে না। এখন অনেক ক্ষেত্রে ঠিকমতো ভাতার টাকাটা দিতে পারছেন না। এই ধরনের অবরোধের জন্য এই অবস্থা তৈরি করেছে। লোকসভা নির্বাচনের আগে যে টাকাটা রিলিজ করার কথা, প্রাপ্য টাকা বাজেটারি প্রভিশনে আছে, সেই টাকাটা আটকিয়ে দিলেন। লক্ষ্যটা কি? শিক্ষক কর্মচারীদের দিয়ে যাতে না দিতে পারেন। কেরালা এমন একটা স্টেট যারা রাইট টাইমে দিয়ে দিতেন। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ডিএ ডিক্লেয়ার করতো, তার সঙ্গে স্টেট গভর্নমেন্টও ডিএটা দিয়ে দিতেন, এবং এখানে ডিএটাকে পেন্ডিং করে দিলেন, আর্থিক অবরোধ তৈরি করে যাতে ডিএটা না দিতে পারে। তাহলে শিক্ষক কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হবে। টাইম টু টাইম যে সমস্ত শিক্ষক কর্মচারীরা যারা আছে তারা যে বেনিফিটগুলো পায়, সেই বেনিফিটের যে টাকাগুলো যাতে নিয়ম অনুযায়ী দিতে না পারে, সেই ব্যবস্থা করে। অবরোধটা কিভাবে? আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ধ্বংস করে দিচ্ছে। ভারত মানে কেন্দ্রীয় সরকার না, ভারত একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সংবিধানে পরিষ্কার লেখা আছে রাজ্যের কি ক্ষমতা, কেন্দ্রের কি ক্ষমতা। টাকা তো কেন্দ্র কিছু নিজের আয়ের তারা ইম্পোর্ট এক্সপোর্ট এবং সেস ইত্যাদি বসায়। তারা তাদের সোর্সের মধ্যে বিরাট অঙ্কের টাকা নিয়ে যায়, এবং কিছু বিষয় রেখেছে যেগুলো জিএসটির আওতার বাইরে খুব চালাকি করে। সেটা কি? যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, এই জাতীয় যে ফুয়েল যেটা আছে, তার মধ্যে বিরাট পরিমাণ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এর থেকে আদায় করে নিচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকা আদায় করে নিচ্ছে মানুষের পকেট থেকে। অ্যাকচুয়াল কস্ট 1 লিটার পেট্রোলের 32 টাকা, নিচ্ছে কত? প্রায় 100 টাকা। 1 লিটার ডিজেলের অ্যাকচুয়াল কস্ট হলো 30 টাকা, নিচ্ছে কত? 80 থেকে 90 টাকা। এক এক স্টেটে এক এক রকম। এই যে ট্যাক্সের টাকাটা সবটা সেন্ট্রালের ঘরে গিয়ে ঢুকে, স্টেটের আছে পরিমাণে কম।
এক্সপোর্ট এবং ইম্পোর্ট, যা আমাদের দেশ থেকে বাইরে যায়, যা বাইরে থেকে আসে, সেখানে গিয়ে নানা ধরনের ডিউটি চার্জ তারা বসিয়ে দিয়েছেন, এটাও তাদের কোষাগারে যায়। আর স্টেটগুলোর থেকে যে টাকাটা যায়, এই টাকাটা সেন্টারে যায়। তার ভিত্তিতে ফাইন্যান্স কমিশন, আমাদের দেশে চতুর্দশ ফাইন্যান্স কমিশন শেষ হয়েছে, এখন পঞ্চদশ অর্থ কমিশন চলছে। পঞ্চদশ অর্থ কমিশন স্টেটগুলিকে ভাগ করে দিয়েছে, 100 টাকায় 42 টাকা পাবে। বুদ্ধিটা কি করেছে, 42 টাকা যেটা পাওয়ার কথা সেই টাকা দেয়নি। কোনো স্টেটকে 30, কোনো স্টেটকে 29, কোনো স্টেটকে 35, কোনো স্টেটকে 40-এর কাছাকাছি দিয়েছে। পুরো টাকা তারা দেয়নি ফাইন্যান্স কমিশনে। আবার এই ফাইন্যান্স কমিশনের টাকাটার মধ্যে একটা অংশ যাবে পঞ্চায়েতে, একটা অংশ যাবে শহর এলাকায়। এটা ভাগ করা থাকে, মার্ক করা থাকে যে টাকাটার মধ্যে কে কত শেয়ার পাবে। যেমন ধরুন